দুই ইস্যুতে ভারতের ওয়েট অ্যান্ড ওয়াচ নীতি এবং সর্বশেষ জানাবো যে কারণে ভারত বয়কট হোক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দুই ইস্যুতে ভারতের ওয়েট অ্যান্ড ওয়াচ নীতি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে কাঠগড়ায় দাঁড় করানোর কথা বলেছেন। তিনি এমন কথাও বলেছেন যে ভারতকে ফিরিয়ে দিতেই হবে হাসিনাকে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনার সহ 46 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগে বিচারও শুরু হয়েছে। 1 মাসের মধ্যে তদন্ত প্রক্রিয়া শেষ করারও নির্দেশ দেওয়া হয়েছে। গোটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় হাসিনার বিরুদ্ধে 250-র বেশি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে 200-টির বেশি খুনের মামলা। হাসিনাকে বিচারের মুখোমুখি করতে বাংলাদেশ সরকার আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে রেড নোটিশ জারি করে গ্রেপ্তার করার অনুরোধ জানিয়েছে। 1 সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও ইন্টারপোলের কাছ থেকে এখন পর্যন্ত কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি থাকার সত্ত্বেও বাংলাদেশ সরকার সরাসরি ভারতের কাছে শেখ হাসিনাকে হস্তান্তরের অনুরোধ না জানিয়ে ইন্টারপোলের দ্বারস্থ হওয়ার পর থেকে ভারতের কূটনীতিক, রাজনৈতিক বিশ্লেষক ও পর্যবেক্ষকদের মতে জোর আলোচনা চলছে। প্রশাসনের অন্দরেও চলছে নানা আলোচনা। বাংলাদেশ ঘুরপথে হাসিনাকে নিয়ে যাবার চেষ্টা করলো কেন তা নিয়ে পক্ষে বিপক্ষে নানা যুক্তির অবতারণা চলছে। তবে বিশেষজ্ঞ ও পর্যবেক্ষকরা একটি বিষয় একমত যে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে বিচারের মুখোমুখি করানো অসম্ভব। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করছেন ইন্টারপোলের কাছে অনুরোধ জানানো হলেও সব বিচারের ভার এসে পড়বে ভারতেরই ওপর এবং সেই প্রত্যর্পণ চুক্তি হবে শেষ মাধ্যম। তাছাড়া ইন্টারপোলের মাধ্যমে হলেও প্রত্যর্পণের বিষয়টি একটি দীর্ঘ প্রক্রিয়া। দশকের পর দশক ধরে চলতে পারে সেই প্রক্রিয়া। প্রত্যর্পণের ইতিহাস এমন নজির রয়েছে ভুরি ভুরি। আইনজ্ঞদের মতে ইন্টারপোলের রেড নোটিশ সংশ্লিষ্ট ব্যক্তির সম্পর্কে একটি সতর্ক বার্তা মাত্র। এটি কোনো গ্রেপ্তারি পরোয়ানাও নয়। ইন্টারপোলের ওয়েবসাইটে স্পষ্টই বলা হয়েছে কোনো দেশের আইন রক্ষাকারী সংস্থাকে রেড নোটিশভুক্ত কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে বাধ্য করতে পারে না, প্রত্যর্পণ করতেও বলতে পারে না। সবটাই নির্ভর করে সংশ্লিষ্ট সেই রেড নোটিশের আইনি মূল্য দিচ্ছে কতটা তার ওপর। তাছাড়া রেড নোটিশ জারি করার আগে ইন্টারপোলও সব দিক বিচার বিবেচনা করে তাদের কাছে পাঠানোর সমস্ত তথ্যের ভিত্তিতে এক আইন বিশেষজ্ঞ আলাপচারিতায় বলেন, এখানে হাসিনাকে নিয়ে রেড নোটিশ দেওয়ার ক্ষেত্রে অনেক বড় প্রশ্ন উঠতে পারে। প্রথমত, হাসিনা কি পালিয়ে গিয়েছেন নাকি তাকে নিরাপত্তার অজুহাতে ভারতে পাঠানো হয়েছে? তিনি যে দেশ ছাড়ার আগে লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেননি সেটা তো বাংলাদেশের রাষ্ট্রপতির কথাতেই স্পষ্ট হয়েছে। আর দ্বিতীয় প্রশ্ন হলো, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার করার এখতিয়ার রয়েছে কি? স্বাধীনতা যুদ্ধের সময়কার মানবতা বিরোধী অপরাধে যুক্তদের বিচারের জন্য এই ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল। অন্যদিকে ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 2013 সালে। এরপর 2016 সালে সংশোধনও করা হয়। তবে এই চুক্তিতে একটি বড় বাধা হয়ে রয়েছে রাজনৈতিক প্রকৃতি কথাটি। অর্থাৎ কোনো প্রত্যর্পণের ক্ষেত্রে রাজনীতি যদি বড় হয়ে দেখা দেয় তাহলে প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করা যেতে পারে। আর বাংলাদেশ তো এখন পর্যন্ত ভারতের কাছে কোনো অনুরোধই করেনি। তাই হাসিনাকে ফেরত দেওয়ার কোনো বাধ্যবাধকতা ভারতের রয়েছে বলে মনে করেন না পর্যবেক্ষক মহল। কিন্তু প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনাকে নিয়ে ভারত সরকার কোন পথে হাঁটতে চলেছে? 3 মাস পার হয়ে গেলেও হাসিনাকে নিয়ে ভারত সরকার স্পষ্টভাবে তাদের কোনো অবস্থান জানায়নি। একমাত্র পররাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে তিনি ভারতেই রয়েছেন। আর প্রত্যর্পণের প্রশ্নটিকে হাইপোথেটিক্যাল বলে এড়িয়ে যাওয়া হয়েছে। তবে ভারত হাসিনা এবং বাংলাদেশের ব্যাপারে ওয়েট অ্যান্ড ওয়াচ নীতি নিয়ে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দক্ষিণ এশীয় রাজনীতির বিশেষজ্ঞ অধ্যাপক রাজা গোপাল ধর চৌধুরী এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে স্পষ্ট করেই বলেন, বাংলাদেশের বর্তমান সরকার কোন পথে চলেছে তার উপর ভারত নজর রেখেছে। যেভাবে বাংলাদেশের অর্থনীতি অস্থির হয়ে উঠছে তাতে ইউনূসের সরকার কতদূর যেতে পারবে সেটাই দেখতে চাইছে ভারত। তবে তাই বলে ভারত কোনো কঠিন পদক্ষেপ নেওয়ার পথেও যাচ্ছে না, বরং সবকটি সাপ্লাই লাইন খোলা রেখেছে। তেল, বিদ্যুৎ থেকে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ভারত কোনোভাবে বিঘ্নিত হোক তা চায়নি। তবে হাসিনাকে রাজনীতি করার সুযোগ দেয়া নিয়ে প্রশ্ন উঠেছে। এই রাজনীতি করার জন্যই বাংলাদেশ সরকার হাসিনাকে লাগাম পরানোর অনুরোধ জানিয়েছে। কিন্তু বিভিন্ন সময়ে যেসব ফোনালাপ ফাঁস হচ্ছে তাতে বোঝা যাচ্ছে শেখ হাসিনা দিল্লিতে নিশ্চিন্তে সময় কাটানোর মনোভাব নিয়ে চলছেন না। দলকে তিনি কিভাবে সংগঠিত করবেন তা স্পষ্ট নয়। তবে হাসিনার সঙ্গে যে আওয়ামী লীগের বিদেশে থাকা বা আত্মগোপনে থাকা নেতাদের যোগাযোগ রয়েছে
সেটা দিন দিন স্পষ্ট হচ্ছে। ভারত সরকার এই ক্ষেত্রে হাসিনাকে কতটা ছাড় দেবে তা নিয়েও প্রশ্ন রয়েছে। এই সপ্তাহেই সুইডেন প্রবাসী আওয়ামী লীগ কর্মীদের জমায়েতে ফোনে হাসিনার ভাষণের একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে। সেই ভাষণে হাসিনা সরাসরি নিশানা করেন বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের। তাছাড়াও আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে অনুগামীর সংখ্যা বেড়েই চলেছে। ফেসবুকের নিয়মিত নানা প্রতিবাদের ছবি ও ভিডিও তুলে ধরা হচ্ছে, তাতে হাজার হাজার লাইক পড়ছে, মন্তব্য আসছে। অধ্যাপক ধর চক্রবর্তী অবশ্য মনে করেন হাসিনার পক্ষে এই ৭৭ বছর বয়সে দলকে পুনর্গঠিত করা খুবই কঠিন কাজ। তিনি বলেন, হাসিনা যে কাজে কর্মের স্বৈরাচারী হয়ে উঠেছিলেন সেটা সকলেই জানতেন। দুর্নীতির সুযোগে আওয়ামী লীগ নেতাকর্মীরা যেভাবে লুটতরা চালিয়েছেন তাতে মানুষ বিক্ষুব্ধই ছিলেন। তাই দেশের মানুষের আস্থা ফেরানোর পক্ষে হাসিনার কাজটি খুবই কঠিন। তাছাড়া ইতিহাসের পাতায় দেখা গিয়েছে স্বৈরাচারের পতনের পর তার পুনরায় ফিরে আসার সম্ভাবনা প্রায় থাকেই না। তবে হাসিনার ভবিষ্যৎ এখন সবটাই ভারতের উপর নির্ভরশীল। ভারত সরকার বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের স্থায়িত্ব নিয়ে সন্দিহান বলে মনে করছে কূটনৈতিক মহলের একাংশ। আর হাসিনাকে ফেরত না পাঠানোর পক্ষে ভারতের হাতে মজুদ রয়েছে অনেক যুক্তি। সেই সব যুক্তির ভিত্তিতে সব রকম প্রত্যর্পণের অনুরোধ দীর্ঘ সময় নানা জটিলতার অজুহাতে ঝুলিয়ে রাখা বা প্রত্যাখ্যান করা ভারতের পক্ষে কোনো কঠিন কাজ নয়। অন্যদিকে গত 15 বছর ধরে ভারত সরকার হাসিনার কাছ থেকে যে রাজনৈতিক ও আর্থিক সুবিধা পেয়েছে তার সম্পর্ককে সোনালী অধ্যায় বলে বিবেচনায় নেওয়া হয়েছিল। সেক্ষেত্রে ভারতের পক্ষে কোনোভাবেই হাসিনাকে হিংস্র থাবার সামনে ঠেলে দেওয়া সম্ভব নয় বলে মনে করেন বিশ্লেষক মহলের একটি বড় অংশ। তাহলে কি হাসিনাকে ফেরত পাওয়া বাংলাদেশ সরকারের কাছে একরকম অনিশ্চিত? ভারতের একদল পর্যবেক্ষক মনে করেন সবটাই মানুষের ক্ষোভকে চাঙ্গা রাখার কৌশল মাত্র। যে কারণে ভারত বয়কট হোক। 50 বছরের বেশি সময় পর পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সরাসরি সমুদ্রপথে যোগাযোগ শুরু হয়েছে। করাচি থেকে একটি কার্গো জাহাজ গত বুধবার চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। এই ঘটনাকে দুই দেশের সম্পর্ক উন্নয়নের নতুন দিক হিসেবে দেখা হলেও ভারত এতে উদ্বিগ্ন। তারা মনে করছে বাংলাদেশ ও পাকিস্তানের এমন ঘনিষ্ঠতা ভারতের নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি সমুদ্রপথে বাণিজ্য শুরু হওয়ার বিষয়টি ভালোভাবে নিচ্ছে না প্রতিবেশী দেশ ভারত। গত শুক্রবার দেশটির সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের খবরে বলা হয়েছে, পূর্ব ও পশ্চিম প্রতিবেশীর মধ্যে এই নতুন সংযোগ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলতে পারে বলে মনে করছে তারা। চট্টগ্রামে 3 শতাধিক কন্টেইনার নিয়ে আসা কার্গো জাহাজটি নোঙরের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানি হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ। তিনি বলেছেন, এই নতুন রুটটি সরবরাহ শৃঙ্খলাকে সহজতর করবে, ট্রানজিটের সময় হ্রাস করবে এবং উভয় দেশের জন্য নতুন ব্যবসায়ের সুযোগ উন্মুক্ত করবে। শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার পাকিস্তানের সঙ্গে সরাসরি সমুদ্র পথে বাণিজ্যকে স্বাগত জানিয়েছে। এতে পাকিস্তানের সঙ্গে বাণিজ্যের পরিমাণ বৃদ্ধির আশা প্রকাশ করা হচ্ছে। 2023 সালে দেশটির সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের পরিমাণ $800 মিলিয়ন নিচে নেমে এসেছিল। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখনো চলছে তুমুল আলোচনা। নেটিজেনদের মতে ভারত কোনো সময় বাংলাদেশের ভালো চায় না, তারা সব সময় চায় এই দেশটা যাতে তাদের দাসত্ব করে। তারা পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে মধুর সম্পর্ক বলে উল্লেখ করেছেন। আবার কেউ কেউ বলেছেন ভারত বয়কট হোক। মোহাম্মদ অলি নামে একজন ফেসবুকে লিখেছেন, ভারত কোনো বিষয়ে উদ্বেগ প্রকাশ করলে বুঝবেন বাংলাদেশ সঠিক পথে আছে, শুধু তাদের স্বার্থে আঘাতের সম্ভাবনা মাত্র। ভারত বয়কট হোক। বিশ্বের নিকৃষ্ট জাতি ভারত। ভারত ভালো পথে না আসলে তাদের সঙ্গে কোনো সম্পর্ক নয়। নজরুল ইসলাম আপেল নামে একজন লিখেছেন, ভারত চায় বাংলাদেশ যেন আজীবন ভারতের গোলাম হয়ে থাকে। ভারত বয়কট হোক। মোহাম্মদ ফয়সাল তানির নামে একজন লিখেছেন, ভারত বাংলাদেশের প্রতিটি সাফল্যেই উদ্বিগ্ন থাকে। এদের কাজ হলো বাংলাদেশ যেন আজীবন তাদের ধামা ধরা হয়ে থাকে। 15 বছর ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন না করে আওয়ামী লীগের সাথে সম্পর্ক করেছে। তাকে এখন নিজেদের ঘরে নিয়ে গেছে, তাকে নিয়ে সন্তুষ্ট থাকতে হবে ভারতকে। হাসিনা নিজেকে অনেক কিছু ভাবতে পারেন, কিন্তু বাস্তবতা ভিন্ন। আল জাজিরাকে ডক্টর ইউনুস। ভারতে পালিয়ে যাওয়ার শেখ হাসিনার দেওয়া বক্তব্যগুলো বাংলাদেশের অস্থিরতার সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি বলেছেন, শেখ হাসিনা ভারত থেকে বিক্ষোভের ডাক দিচ্ছেন, যা দেশের জন্য ক্ষতিকর। এ বিষয়ে ভারতের কাছে অভিযোগ জানানো হয়েছে বলেও জানিয়েছেন ডক্টর ইউনুস।
সাক্ষাৎকারে বাংলাদেশে চলমান সংস্কার প্রক্রিয়া, নির্বাচনের প্রস্তুতি এবং ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্কের দিক নির্দেশনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। উঠে এসেছে ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়ার শেখ হাসিনার প্রসঙ্গ। এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, তিনি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। সেখান থেকে বক্তব্য দিচ্ছেন, বাংলাদেশে বিক্ষোভের ডাক দিচ্ছেন। এগুলো বাংলাদেশের জন্য উপকারী নয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।